নমস্কার, আপনারা দেখছেন P4 বাংলা টিভি। রাজনৈতিক আলোচনা নিয়ে আজ সন্ধ্যায় আমরা আমাদের স্টুডিওতে হাজির। ক্রমেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিমবঙ্গে, আর সেই উত্তাপকে কেন্দ্র করেই আজকে আমাদের এই বিশেষ আলোচনা সম্মুখ সমরে। সম্মুখ সমরে আজ এই আলোচনায় আমাদের মধ্যে আমরা পেয়েছি বিজেপি নেতৃত্ব এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। আমরা তাদের সঙ্গে আমাদের পরিচয় করে নেব। প্রথমে আমাদের ডান দিকে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিনিধিত্ব করেছেন টাকি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চিন্ময় মণ্ডল। উপস্থিত আছেন টাকি টাউন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা প্রদ্যুৎ দাস। আমার বাঁ দিকে আছে রাজ্য বিজেপির অন্যতম মুখ তথা বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি গণেশ ঘোষ, এবং উপস্থিত আছেন বসিরহাট সাংগঠনিক মহিলা মোর্চার বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা ব্যানার্জি। সকলকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য, এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা জানি রাত পোহালেই নন্দীগ্রামে ব্যাটারি রাজ্য রাজনীতি ঠিক কোন দিকে এগোচ্ছে তার অনেকটা আঁচ করা যাবে কালকের ভোটে। তবে যুযুধামী শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই দাবি করছে সেখানে তারাই ফেভারিট। তবে কে শেষ হাসি হাসবে, কে ছিনিয়ে নেবে সেরা শিরোপা, সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আমাদের নজর থাকবে আরো বিভিন্ন রাজনৈতিক আলোচনায়। আসুন আমরা প্রথমেই নন্দীগ্রামের আলোচনায় যাই। আমরা প্রথমেই তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে যাব, যে তারা দাবি করছে তৃণমূল কংগ্রেস এবার পশ্চিমবঙ্গে 200-র বেশি আসন জিতবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হবে। কেন তাদের এই আশাটা কোন জায়গা থেকে? খুব সিম্পল ব্যাপার, তৃণমূল কংগ্রেস 200-র কাছাকাছি আসন পাবে বা 200-র বেশি হয়ে যাবে। আর নন্দীগ্রামে খুব ইজি ব্যাপার, ওখানে নিশ্চিন্তে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কারণ গুরু শিষ্যের লড়াই হচ্ছে। এ টিম তৃণমূলের এ ভার্সেস বি এর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি শুভেন্দু বাবু আজকে তার বিরুদ্ধে লড়ছেন, তো সেই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। খুব ইজি ব্যাপার। কি বলবেন গণেশ বাবু? আপনারা অনেক কনফিডেন্ট, শুভেন্দু অধিকারী কনফিডেন্ট, তিনি বলছেন হ্যাঁ এবার পালাবদল হবে, সেখানে শুভেন্দু অধিকারী জিতবে, বিজেপি জিতবে। কি বলবেন? অ্যাকচুয়ালি যখন আমাদের বাড়িতে কেউ মিষ্টি নিয়ে আসে, আমরা তাকে জিজ্ঞাসা করি মিষ্টিটা কোথা থেকে এসেছে, কোন দোকান থেকে মানে কিনেছেন। তিনি বলেন যে অমুক সুইটস থেকে। তো যখন শুভেন্দু বাবু দিয়েছেন তারা জানেন প্রোডাক্টটা কোথাকার, অর্থাৎ গঙ্গার থেকে আমরা গঙ্গা পুজো করি, কিন্তু আমরা জানি উৎস গঙ্গোত্রী গোমুখ। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন নন্দীগ্রামে জিতে সেখান থেকে সরকার চালাবে, এটা কিভাবে সম্ভব? কিভাবে কেন সম্ভব? নন্দীগ্রামের আন্দোলন থেকে যদি পালা পরিবর্তন হয়, নন্দীগ্রাম থেকে জিতে এসে সরকার চালানো অসম্ভব হয়। খুবই সিম্পল ব্যাপার, কোনো আইওয়াস নয়, সিম্পল ব্যাপার। যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকে আবার আমরা উন্নয়ন শুরু করতে চাই। এই 10 বছর নন্দীগ্রামে মানুষের কাছে মমতা ব্যানার্জি যায়নি কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যখন মমতা ব্যানার্জির আমরা একটা ভিডিও ভাইরালতে অডিও ভাইরালতে দেখেছি, তিনি ওখানকার কোন একটা নেতৃত্ব যিনি এখন বিজেপিতে আছেন তার কাছে সাহায্য চেয়েছে কেন? তার থেকেও সবথেকে বড় কথা, যেখানে প্রথম দিন আমরা দেখলাম যে মমতা ব্যানার্জিকে আমরা বলবো যে ওটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু উনি ওটাকে জাস্ট একটা সিম্প্যাথি নেওয়ার জন্য, মানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো কিছুই কাজ করছে না, এখন সিম্প্যাথিটা ভীষণভাবে কাজ করছে। তো উনি ব্যান্ডেজ বেঁধে উনি প্রথমেই বললেন যে আমাকে 4 জন মিলে আহত করেছে। তারপরের দিন আমরা হসপিটাল থেকে মন্তব্য দেখলাম যে না, ওটা আমাকে গাড়িতে লেগেছে। কিন্তু আমরা সেটাও দেখলাম ভিডিওতে
যে গাড়ির সামনে ওনার কনভয় ছিলেন একজন কালো রঙের ড্রেস পরা, তো তার কিন্তু এখনো কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি। তো আমাদের এটাও একটা প্রশ্ন, ওনাকে এত নাটকের ভঙ্গিমায় যেতে হচ্ছে কেন? তাহলে কি বলছেন, এটা কি উদ্দেশ্য? একদম পুরোপুরি উদ্দেশ্য প্রমুখ। আমরা তো মেডিকেল রিপোর্টটাও আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিতে চাই যদি সময় দেওয়া হয়। প্রথম প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন নন্দীগ্রামে যাননি কেন? দুর্দান্ত প্রশ্ন। মোদি বা অমিত শাহরা এতদিন ওয়েস্ট বেঙ্গলে আসেননি কেন? নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে দিলীপ ঘোষের উপরে দায়িত্ব দেওয়া ছিল, এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি। আমরা জানি যে স্টেপ বাই স্টেপ কাজ হয়। এখানে এই ওয়ার্ডের দায়িত্ব আমার চেয়ারম্যান আমার উপরে দায়িত্ব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ করে পাঠিয়েছেন, এমপি করে পাঠিয়েছেন। প্রত্যেকটি একটা নির্দিষ্ট পেরিফেরি আছে, প্রত্যেকের একটা কর্তব্যক্ষেত্র আছে। যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন সেখানকার এক তাবড় নেতার জন্য তিনি কোনো সময় ওখানে পৌঁছাতে পারেননি। সেখানে কোনো তাবড় নেতা, তার তখন নিজস্ব নেতা ছিলেন, খুব ভালোবাসার লোক ছিলেন, অবশ্যই তার উপরে বিশ্বাস করে। দেখুন, আপনি যদি ম্যাকবেথ পড়ে থাকেন, ডানকান রাজা সে সেনাপতি পাঠিয়েছিল, তার সব থেকে বিশ্বস্ত সেনাপতি নরওয়ের যুদ্ধে পাঠিয়েছিল। তো আমার নিজস্ব লোক যদি সেখানে তাকে পোর্ট করা থাকে, ডিপোর্ট করা থাকে, আমার কোনো একজন মুখ্যমন্ত্রীর পক্ষে যেমন একজন প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যে সব জায়গায় যাওয়া সম্ভব নন, তার প্রতিনিধি থাকে, ঠিক তেমন করে মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি দিয়ে কাজ করেছেন। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে আজকে কেন প্রলয়বাবুকে ফোন করেছেন। সুন্দর প্রশ্ন। তিনি ফোন করেছেন, এটা সৌজন্যতা বোধ। দেখুন, রাজনীতি এমনই একটা জিনিস, সবাই চাইবে তার লোককে, অবশ্যই এক সংসারে থাকতে গেলে ঝামেলা হয়, অশান্তি হয়, আবার কিন্তু আমরা মিটিয়ে নিই। এটাই হচ্ছে মানব ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, যে আমরা আমাদের সমস্যা মেটাতে পারি বলেই, আমাদের মান এবং হুঁশ আছে বলে আমরা মানুষ। সেই জন্য সৌজন্যবোধে ফোন করেছেন, করতেই পারেন, তিনি অ্যাকসেপ্ট করতে নাও পারেন, এখানে কোনো ব্যাপার নেই। আর পায়ে চোট, আপনার তৃতীয় কথা, পায়ের চোট যে রিপোর্ট, তার জন্য ডক্টর আছেন, মেডিকেল বোর্ড আছেন, এখন তো নির্বাচন কমিশনের সবই আন্ডারে, তারাও টেস্ট করে দেখুক না, তাদের হয়তো দায়িত্ব আছে ওনার টেস্ট ঠিক কিনা। নির্বাচন কমিশন দাঁড়িয়েছেন, আমরা দেখলাম, মানে কালকে নির্বাচন এক পায়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ালেন, ঠিক আছে, এক পায়ে দু পায়ে আমরা ওটাতে যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমাদের আরেকটাও প্রশ্ন, যতদিন তৃণমূলে কোনো নেতা থাকবে ততদিন তার ক্লিন চিট দেওয়া থাকবে, সে তখন নিজের লোক, আপন লোক। যেদিন সে বিজেপিতে বেরিয়ে আসবে তার মতো করাপ্টেড লোক আর একটাও নেই। এটা কেন হচ্ছে না দিদি? সেক্ষেত্রে তো এরকম হতে পারে, শুভেন্দু অধিকারী যাকে নিয়ে কথা হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদেরও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগ কি কোথাও আজ হারিয়ে গিয়েছে? সেই অভিযোগগুলোকে মিথ্যে বলে মনে হচ্ছে এখন? এখন একদমই নয়, কারণ আমরা পুরো আইনের ওপরে আস্থাবাদী। যদি দেখি আমরা যে আইনতভাবে উনি অবশ্যই মানে কোনো সমস্যায় থাকেন, তো আইন তার ব্যবস্থা নেবে। আমাদের দলে এসেছে বলে তাকে যে আমরা একদম পুরো ধোয়া তুলসীর কথাও বলবো না, আবার আমাদের দলে মানে উনি যখন তৃণমূলে ছিলেন যে ওনার দোষগুলোকে আমরা এখন ঢাকছি, এটাও নয়। ভাগ মুকুল ভাগ। এখানে একটা প্রশ্ন আছে, আমার তৃণমূল বন্ধু বললেন যে কথাটা 200-র বেশি আসন পাবেন, বলতেই পারেন। তো আমাদের এক্সপেরিয়েন্স আছে, এই টাকির বুকেই মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, টাকির বুকে, আমি সেই সময় জেলা সভাপতি ছিলাম। তো ওখানে বলে গেছিলেন, আমরা মিটিংয়ে বলে গেছিলাম, দিদি বলছেন 42-এ 42, আমরা বলেছি 2019-এ হাফ, 2021-এ সাপ। আমরা কত পাবো তা বলিনি, তৃণমূল 2019-এ হাফ, তো 42-এর অর্ধেক হচ্ছে 21। দেখুন, প্রায় 21 হয়েছিল, 22 হয়েছে, আর 2021-এ সাপ করে দেবো। ওনারা 200 বলতে পারেন, 294 বলতে পারেন, আমরা যে কথা বলেছিলাম ওটা হাফ করে দেবো, হাফ করে দিয়েছি 2019-এ, 2021-এ সাপ করে দেবো, তো সাপ করে দেবো। কিন্তু বলছে যে 200 ক্রস করবে, আমরা 200 ক্রস করে। অ্যাকচুয়ালি স্যার একটুকুনি বলি স্যার, অ্যাকচুয়ালি এটা আইনস্টাইনের একটা থিওরি আছে, টাইম অ্যান্ড স্পেস, যে একই ফোর্সে একই ব্যক্তি একই বল দিয়ে টেন্ডুলকর একই বেগে মেরেছে, একটি বল একই স্পিড ছিল, একই ডিস্টেন্স, একটি বল বাউন্ডারি টপকেছে ছক্কা, আর একটি বল বাউন্ডারির আগে ক্যাচ আউট হয়েছে। এটাকে বলা হয় টাইম অ্যান্ড স্পেস, আইনস্টাইনের বিখ্যাত থিওরি। তো একটি ব্যক্তি একই সময়ে যেটা বলছেন ঠিক আবার সেটা বলছেন, ওই টাইম অ্যান্ড স্পেসের মতো, আইনস্টাইন থিওরির মতো, ওটা বাউন্ডারি পেরোবে না, ঠিক বাউন্ডারির আগে ক্যাচ আউট হয়ে যাবে। থিওরি মেলে না, থিওরি সবসময় মেলে না। থিওরি মিলতে গেলে অনেক কিছুই ব্যাপার থাকে, কারণ সেই থিওরির মধ্যে টাইম প্রেসের সাথে এনভায়রনমেন্ট একটা ব্যাপার থাকে, সময় একটা ব্যাপার থাকে, সময়। টাইম অ্যান্ড স্পেস, স্পেস মানে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের কথা উঠছে, এই রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি প্রায় দিন মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে দেখা যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি, আবার কখনো কখনো শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে হামলা।
এখানে কোথাও না কোথাও কি এই যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা কি বিঘ্নিত হচ্ছে না? এবার আমি একটু এই ব্যাপারে খুব মানে ভীষণ একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। দেখুন, আমাদের বক্তব্য এটাই, আমরা রাজনীতি করব, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে মানে আমরা মানসিকতার ঊর্ধ্বে গিয়ে রাজনীতি করব না। আমরা দেখছি মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আজকে গণতন্ত্রের নামে উনি বলছেন খেলা হবে। আজকে আমরা কি এক্সপেক্ট করতে পারি একটা মুখ্যমন্ত্রীর জীবনযাত্রার মধ্যে থেকে উনি একটা সাধারণ মানুষের সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিকে, সংবিধানের নিয়মকে খেলার ছলে দেখতে? যেখানে প্রতিনিয়ত নারী ধর্ষিত, ওনারা নারী ধর্ষণ নিয়ে বলতে গেলেই হাদ্রাসকে টেনে নিয়ে আসেন। ওনার ওয়েস্ট বেঙ্গলে একটা নারী নিয়ে ওনার কোনো বক্তব্য নেই, উনি বলেন আমি কন্যাশ্রী দিই, কিন্তু আজকে আমি একজন মেয়ের মা, ওই দাদা আছে একজন মেয়ের বাবা, তো আমরা কি এক্সপেক্ট করি না আমাদের মেয়েদের কন্যাশ্রী পাওয়ার থেকে নিরাপত্তা পাওয়াটা বেশি প্রয়োজনীয়? আমরা কি এক্সপেক্ট, আমার কথাটা বলতে দিতে হবে। আমরা দেখছি আজকে মানে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে। এক এক করে যদি কন্যাশ্রী নিরাপত্তা যদি একটু বলতাম, আমি নিরাপত্তাটা বলে একসঙ্গে 6টা কোয়েশ্চেন না করে নিরাপত্তা নিয়ে আগে বলে নি, তারপরে আমি বলবো। তুললেন আচ্ছা, কথা শুনতে হবে পরপর, শোনার ধৈর্য আপনারটা আমি রাখবো, আমারটা আমি। ওকে ওকে, নিরাপত্তা। হ্যাঁ, এবার দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেখানটা দেখছি চিকিৎসা ব্যবস্থা, উনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড। আচ্ছা বলুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা কত রকম সমস্যা দেখছি আজকে চিকিৎসালয়গুলোতে, যেখানে আমাদের সামান্য বসিরহাটেই দেখুন না, আমি নিজে আমার পেশেন্ট নিয়ে গিয়েছিলাম, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ হয়নি, কিন্তু সেখানে দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের দেবেশবাবু একজন পেশেন্ট নিয়ে গিয়েছিলেন, সেখানে স্বাস্থ্যসাথী অ্যালাউড হয়েছে। তার মানে আমরা কি মনে করবো স্বাস্থ্যসাথী কার্ডটাও হচ্ছে রাজনৈতিক ভিত্তিক অ্যালাউ হচ্ছে? এখানে একটু বলতে হয় যে আপনি যেটা বলছেন স্বাস্থ্যসাথী কার্ড কোনো দল ভিত্তিক করা হয়নি, কারণ তৃণমূল কংগ্রেসও স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা নেবে, সিপিএমেরও মানুষ সুবিধা নেবে, আবার বিজেপির মানুষও সুবিধা নেবে। একজন প্রশাসনিক প্রধান যখন থাকে তখন সে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কথা ভেবে কোনো প্রকল্প নিয়ে আসে। আর এখন মহিলা নিরাপত্তা, খুব ভালো কোয়েশ্চেন করেছেন। মহিলা নিরাপত্তা, আপনি ওয়ার্ল্ড ক্রাইম রিপোর্ট, এই রিপোর্টে বলি 2011 সাল পর্যন্ত, 2014 সাল মনমোহন সিংয়ের লাস্ট টাইম, নিরাপত্তার ভিত্তিতে ভারতবর্ষের স্থান ছিল 56%, মানে 56 প্লেসে ছিল। আজকে 2019 সালে নিরাপত্তার ভিত্তিতে ভারতের স্থান, দাঙ্গা মৃত্যু এর ভিত্তিতে ভারতের স্থান 4th প্লেস, সিরিয়া, নাইজেরিয়া এবং ইরাকের পরে। প্রথম কথা, নিরাপত্তার ভিত্তিতে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার এই সকল রাজ্য থেকে পশ্চিমবঙ্গের রেট, ক্রাইম রেট বলছে অনেক বেশি পরিমাণে। স্যার আপনাকে একটু ধরিয়ে দেবো, এনসিআরবির লেটেস্ট রিপোর্ট আপনি কি দেখেছেন? এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, সেখানে কিন্তু বলছে যে ওয়েস্ট বেঙ্গল নারী নির্যাতনে 1 নম্বর জায়গায় আছে এখন। না, ওয়েস্ট বেঙ্গল নারী নির্যাতনে ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর জায়গায় নেই। আপনার একটু ভুল হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল নারী নির্যাতনে 1 নম্বর জায়গায় নেই। ওয়েস্ট বেঙ্গল নারী নির্যাতনে 7th প্লেসে আছে, 7ম স্থানে আছে। আপনাকে ধরিয়ে দিচ্ছি, হরিয়ানা হচ্ছে প্রথম করেছে। তথ্য তো দিচ্ছে না অনেকদিন, বেঙ্গল জানেন তো আপনি, অনেকদিন তথ্য দিচ্ছে না। তথ্য দিচ্ছে না। আর নারী নির্যাতনে যে 1 নম্বরে আছে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, আমাদের কাছে যে তথ্য আছে, অল ইন্ডিয়া সার্ভে অফ হায়ার এডুকেশন এবং রিপোর্টস, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই তার তথ্য প্রমাণ নিয়ে আমরা বসেছি। সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ 1 নম্বরে নেই। আপনাদের দাবিটা সর্বপ্রথমই ভুল। আর দ্বিতীয়ত, উনি যেটা একটু আগে বললেন চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যসাথী কার্ড, বিগত 7 বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের আমলে আপনারা বলতে পারবেন না দায়িত্ব সহকারে এখনও পর্যন্ত কোনো রকম সরকারি হসপিটাল তৈরি হয়েছে, কিন্তু বলতে দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 44টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে 2011 অবধি থেকে। 2011 থেকে 2021 পর্যন্ত 44টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে, 6টি SNCU হসপিটাল হয়েছে, 2011 থেকে 15টি পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট হয়েছে। এগুলো সবই কিন্তু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এছাড়াও 116টি ফেয়ার প্রাইস মেডিসিন সব চালু হয়েছে, যেটা কিনা এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে বিরলতম নজির। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলতে পারেন না যে শিক্ষা বা নারী সুরক্ষা দিতে আমাদের সরকার ব্যর্থ। আমি আপনাকে বলে দিচ্ছি তথ্যটা হচ্ছে কেমন বলুন তো। তথ্যটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া কি বললেন সেদিন, যে আশা কর্মীরা নাকি 15 কোটি বাড়িতে এর মধ্যে সার্ভে করে এসছে। স্যার
আপনার জন্য বলছি, আমাদের এই পশ্চিমবাংলার জনসংখ্যা 9.5 কোটি, সেটা তর্কের কাছে 10 কোটি ধরতে পারেন। একটা পরিবারে কজন মেম্বার থাকে, সেখানে আশাকর্মীরা যেমন 15 কোটি বাড়িতে গিয়েছেন, তেমনিভাবেই 44টি সুপার স্পেশালিটি হসপিটাল, খলপাগুলো আছে। এটা হচ্ছে স্লিপিং মিস্টেক, অনেকটা ওই গরুর দুধে সোনার মতো আর কি। হ্যাঁ, গরুর দুধে ওই সোনা, গরুর একটা খনিজ পদার্থ যেমন হয় না, ওই সেরকমই একটা হয়। যদি বলে থাকেন উনি, আমি শুনিনি, যদি আপনি বলছেন যখন বলে থাকে, আমি আপনার কথা বিশ্বাস যদি করে নিই, এটা অনেকটা গরুর দুধের সোনার মতো, আর সীতার টেস্ট টিউব বেবির মতো, আর মানুষের ইউরিন থেকে ইউরিয়া সার তৈরি করার মতো, অনেকটা এরকমই আর কি। ডহরবাবুটা কোথায় আছেন জানো? ডহরবাবুটা সেটা আপনি বলতে পারবেন, দিদি বলছেন তো, ওটা আপনি বলতে পারবেন। সিধুদের পরিবারের লোক দেখলাম, কানু পরিবারের লোক। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছেন, বিদ্যাসাগর কি লিখেছেন, সংস্কৃতি, আচ্ছা, আমরা এটা না এবার আমি ওই প্রশ্নটা, মানে যিনি তথ্য দিয়ে কথা বলেছেন, আমি তার কথাই বলি। হ্যাঁ, আমরা প্রচুর বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল দেখছি, নীল সাদা বাড়ি, সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল, সেই স্পেশালিটি হসপিটাল ফেসিলিটি চিকিৎসা আছে কি? সব থেকে বড় কথা, যদি তাই থাকে তাহলে করোনাকালীন সময় দেখেছি আমরা মানুষ বেড পাচ্ছে না। মায়ের কোলের শিশু, মানে 9 মাস গর্ভবতী মা, সে সন্তান জন্ম দেওয়ার পরে সে সন্তান নিখোঁজ, মেডিকেল হসপিটাল থেকে নিখোঁজ হয় কি করে? শিশু মৃত্যুর হার কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। সবচেয়ে শিশু মৃত্যুর হার কোথায়? উত্তরপ্রদেশ, আপনাদের যোগী আদিত্যনাথের রাজ্য। হারিয়ে যাবে কেন? আপনার রাজ্য যোগী আদিত্যনাথের রাজ্যে সবথেকে বেশি শিশু মৃত্যুর হার। আলোচনায় থাকবো আমরা। একটা প্রশ্ন, যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আছে, তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থার কি আমূল পরিবর্তন হবে? অবশ্যই আমূল পরিবর্তন হবে। আমাদের বাজেট তো তার প্রমাণ করে দিয়েছে, আমাদের ইস্তেহার। বাজেটটা ক বছরের হয়? তার প্রমাণ করে 6000 কোটি টাকা বাজেট করেছেন 6 বছর ধরে। প্রতিফলন দেখা গিয়েছে। বাজেট ম্যাডাম, বাজেট ক বছরের হয়? একটি রাজ্যে, একটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ক বছরের হয়? 1 বছরের। উনি 6 বছরে 6000 কোটি টাকা দিয়েছেন। নির্দিষ্ট করে বলেন কোন বছরে কত? মানুষের উপরে ভাঁওতা দেওয়া হচ্ছে নাকি? এটা কি ভাঁওতা দেওয়া হচ্ছে না? বাজেট 1 ইয়ার, এত কোটি কর্মসংস্থান, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, স্বনির্ভর গোষ্ঠীতে লোন দিয়ে 5 কোটি হয়ে গেছে সার্ভিস। ওখানে 1 কোটি গ্রিন, 2.5 কোটি বছরে দেওয়ার কথা ছিল। ঢিল মারলে কি একটাও কেন্দ্রীয় সরকারের চাকরির হাতে পড়ে? আমাকে একটা 2.5 কোটি দেওয়ার কথা ছিল। একটা তথ্য আমি জানতে চাই, একটা তথ্য সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ হয়েছে এখনো পর্যন্ত 45,607 জন, আর গ্রিন পুলিশে নিয়োগ হয়েছে এখনো পর্যন্ত 92,000 জন। আর মহিলা পুলিশ এবং সমস্তটাই তথ্য আপনি পেয়ে যাবেন নেটে গিয়ে। আর সবথেকে বড় তথ্য যেটা, উনি যেহেতু মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি মহিলাদেরকে কতটা প্রাধান্য দেন, প্রতি 10 জন পুরুষে 1 জন করে নারী পুলিশ তিনি নিয়োগ করেছেন। আর সেই আবার এতই প্রাধান্য দেন, সেখানে মহিলারা ধর্ষণ হলে যে রেট বেঁধে দেন, তাকে রেট বেঁধে দেন যে এই বয়সে বাচ্চা যদি ধর্ষণ হয় তাহলে এই রেট পাবে। আমরা এই প্রসঙ্গে যাব না, এই আলোচনায় যাব না। আমরা সুস্থ রাজনৈতিক পরিবেশের মধ্যে আলোচনা, আমরা যে কথায় ছিলাম যে আমরা গণতান্ত্রিক যুগে খেলা করতে চাই না, আমরা উন্নয়ন চাই। বিখ্যাত একজন দার্শনিক বলেছেন, লাইফ ইজ আ গেম, জীবনটা একটা খেলা, জীবনটা একটা খেলা। কিন্তু এই খেলা উন্নয়নের খেলা, এই খেলা সংস্কৃতির খেলা, এই খেলা আজকে শুভ্রাংশুই মারধর করেছে, আজ শুভ্রাংশু বাবু মারধর করেছে, জাভেদ বাবুর পায়ে গুলি লেগেছে, লাইফ ইজ গেম। আমি মানছি, আপনি ঠিক বলছেন, কিন্তু তৃণমূলের যে নেতা বলছে ভয়ঙ্কর খেলা হবে, তার মিনিং আর আপনার মিনিং আলাদা। তার মিনিং হচ্ছে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আমরা খেলবো। সংস্কৃতি, এই যে ভয়ঙ্কর যে পরিস্থিতি চলছে, যে ডেলি প্যাসেঞ্জারই চলছে, চারিদিক দিয়ে চলছে, তার মধ্যেও আমরা খেলবো। পুলিশকে বোম মারতে বলেন, তার মধ্যেও আমরা খেলবো। ভয়ঙ্কর ভাবে মানুষকে খেলার মাধ্যমে জীবন বাংলাদেশ আমদানি করছেন। আচ্ছা বলুন তো, এখানে মা মাটি মানুষ কার স্লোগান?
এটা বেগম খালেদা জিয়ার স্লোগান। আচ্ছা, জয় বাংলা কার স্লোগান? এখন আর বলবেন না মোদি বাবু বাংলাদেশ থেকে ফিরেছেন কি? হবে কার স্লোগান? শামীম ওসমান। সব বাংলাদেশের মোদি বাবু কি ফিরেছেন? সেই ঠিক এই সময়ে বাংলাদেশের কি আপনি বলছেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সফরে গিয়েছেন। তিনি রাষ্ট্রপ্রধান, তিনি তো বিদেশে সফর করবেন। বাংলাদেশের কথা বলছেন কেন? আপনি তো বলছেন কৃষ্টি বা কালচার, সেটা বাঙালির সঙ্গে আঙ্গিকভাবে উনি 71 সালের যুদ্ধে গিয়ে উনি বাংলাদেশকে সাহায্য করেছেন, তিনি সেই সময় গিয়ে জেলও কেটেছেন। আবার আপনি বলছেন মমতা ব্যানার্জি গরুর দুধে সোনার মতন, ব্যাপারটা হয়ে যাচ্ছে না? গরুর দুধে সোনা যেমন একটা খনিজ, তেমন হচ্ছে আমাদের যেমন কাঁচকলায় পড়ি আমরা আয়রন আছে, তাহলে কি সেই আয়রন বের করে আমরা কি? আচ্ছা, সোনা কি খনিজ পদার্থ? আমি ওটাতে যাচ্ছি না, আমরা তাহলে খনিজ পদার্থ বের করব কি? না, আমি বলছি সোনা কি খনিজ পদার্থ? আমার ডাইভার্টেড হয়ে যাচ্ছে আলোচনায়। আমরা একদম নন্দীগ্রাম নিয়ে আলোচনায় ছিলাম দাদা, নন্দীগ্রাম নিয়ে আলোচনায় ছিলাম। নন্দীগ্রামে কি হবে সেই দিকে সকলের নজর। নন্দীগ্রামে চোখ বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে যাবে। এক্সপেকটেশন থাকবে রাজনৈতিক দলে, তারা পরিশ্রম করছে, প্রতিটা রাজনৈতিক দল। ঠিক এখানে মীনাক্ষী একদম সেই প্রসঙ্গেই আসবো। তিনিও এক্সপেক্ট করছেন জিতবো, আমরা বিজেপি আমরা চিৎকার করছি জিতবো, তৃণমূল বলছে সবাই এক্সপেক্ট করছে জিতবে। বাট ফ্যাক্ট ইজ, দিদি তো ভরসা আছেন 62,000 ভোট, ওই যে ভোটকে উনি তোষণ করেন, কেবলমাত্র 62% ভোটের জন্য লড়াই করছেন। 62,000 সংখ্যায় বলছি, 62,000 এই ভোটের জন্য লড়াই করছেন। বাকিরা তো শুধু জয় শ্রীরাম বলছে। দিদি যখন কন্যাশ্রী দেয়, আরেকটা কথা বলবো যে দিদি এই যে পায়ে যে চোট, চোটটা আমরা করছি, স্বীকার করছি, চোট আমার লেগেছে, কিন্তু এই যে পা তুলে যে নাটক উনি করছেন, কারণ এক্সেপেলে দেখা যাচ্ছে ওই সময় টিভিতে কোনো জায়গায় কিছু ধরা পড়েনি। আজকে ওনার কোমরে পা ব্যান্ডেজ করা মহিলা, তিনি যেতেই পারেন, তিনি পা তুলতে পারছেন না, মেনে নেব, কিন্তু তার কোমরে বেল্ট বাঁধা কেন জানেন? চেয়ারের, কাল তার প্রমাণ হয়েছে কোমরে বেল্ট বাঁধা আছে। ভারতীয় জনতা পার্টির একটা স্লোগান শুনে উনি রেগে যাচ্ছেন, তাড়া করছেন। সেই জয় শ্রীরাম যদি কেউ বলে, ফটাস করে যদি উনি উঠে দাঁড়ান, নাটক ধরা পড়ে যাবে, তাই কোমরে বেল্টে চেয়ারের সাথে বাঁধা আছে, যাতে না উঠে পড়ে। আচ্ছা, এখন নির্বাচন কমিশনের আন্ডারে সবই, কেন ওনারা দেখে নিচ্ছেন না? আর আপনারা এত বেশি গেজিং পাওয়ার অ্যাপ্লাই করছেন, কোমরে বেল বাঁধা, তার কোমরের কোনো প্রবলেম আছে কি না? দেখুন, রাজনীতি করতে হবে, মানুষকে বলতে হবে অনেক কিছু। আমি ব্যক্তি আক্রমণ, ঋষি অরবিন্দর মতো দাড়ি রেখে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখে, চাদর গায়ে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এখনো ভালো করে, জয় হবে জয় হবে বলতে চাইছি, এরকম করে ঘুরে বেড়াচ্ছি, এরকম করে তো হয় না। তার ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, ডক্টররা বুঝবে। তার কোমরে কেন বেল বাঁধা আছে, আমার কেন গলায় কেন বাঁধা আছে, এগুলো ডাক্তারদের ব্যাপার, এগুলো মানবিক ব্যাপার। সিম্প্যাথির কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন, সিম্প্যাথির কিছু নেই। একটু অন্য প্রসঙ্গে, মমতা ব্যানার্জির কাজ নিয়ে একটু কথা বললে হয় নাকি? আমরা অন্য প্রসঙ্গে একটু ভোটের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের আগে যদি কাইন্ডলি মোদি সাহেব 7 বছরে কেন্দ্রীয় সরকার কি কি করেছেন সেইগুলোতে আলোচনা করি, তাহলে আলোচনা পর্যালোচনা ভালো হবে। রাজনীতি নিয়ে কথা বলছি তো আমরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা বলছি। দিদি, আমাদের পশ্চিমবঙ্গ তো মঙ্গল গ্রহের নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি রাজ্য। আমি যদি ভারতবর্ষকে সোনা করতাম, তাহলে উত্তরপ্রদেশ হতো না। দিদি, আপনাদের কাছে যেটা জানার, ইস্তেহারে আমরা দেখেছি বিজেপি ক্ষমতায় আসলে বাড়ি বাড়ি একটা করে চাকরি, মানে যে পরিবারে চাকরি বলেনি, আবার প্রথম থেকে ভুল বলছেন আপনি, বলেছেন বাড়ি বাড়ি ইনকাম দেবেন, বাড়ি 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 যাদের 15 লক্ষ টাকার মতো পরিবারে ব্যাংকে 15 লক্ষ টাকাটা কি ছিল দিদি? বলেছিলেন, কথা শুনুন ভালো করে, কোড আনকোড আমি বলছি, বলেছিলেন বিদেশে যে পরিমাণ টাকা পড়ে আছে, ওই টাকা যদি রিলিজ করে আনা যায়, তাহলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। ক্যান বি গিভেন 15 লাখ, পাওয়া যেতে পারে। ক্যান বি গিভেন নয়, উইল গিভ 15 লাখ পার অ্যাকাউন্ট। আমাদের কি এসেছে টাকা ফেরত? সেটা তো উনি বলতে পারবেন। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলাম, নোটবন্দি করতে গেলাম। আচ্ছা, এনপিএ 2.75 লাখ কোটি থেকে এখন 9 লাখ কোটি কেন?
নন পারফর্মিং অ্যাসেট। আজকের কেন্দ্রীয় সরকার, আমার একটা প্রশ্ন আপনার কাছে করতে ইচ্ছে করে যে আজকের 2000 স্বাধীনতা থেকে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ মনমোহন সিংয়ের লাস্ট পিরিয়ড পর্যন্ত এনপিএ নন পারফর্মিং অ্যাসেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের টাকা, ভারতবর্ষের সম্পদ, যেটি আর ভারতবর্ষের ফান্ডে নেই, এটা ছিল 2.75 লাখ কোটি। আজকে 7 বছরে কি এমন হয়ে গেল সেই এনপিএ এর পরিমাণ 9.75 লাখ কোটি। এই 7 লক্ষ এনপিএ কোথায় গেল? এর উত্তর হচ্ছে আপনার কাছেই আছে। কারণ এই রাজ্যে যখন মমতা ব্যানার্জি দায়িত্ব নেন তখন 1,92,000 কোটি টাকা লোন ছিল, আমরা সবাই জানি। আজকে অ্যাজ অন ডেট 3,96,000 কোটি টাকা। এই যে টাকাটা 4,96,000 কোটি টাকা, এই যে না 3,96,000 কোটি টাকা, এই যে 2,04,000 কোটি টাকা এই 10 বছর ঋণ করলেন, এই টাকাটা এখনো আমরা 10,000 কোটি টাকা পাই জিএসটি বাবদ। 41% জিএসটি প্রত্যেকটা রাজ্যকে দেওয়া উচিত। এখনো আমরা 10,000 মমতা ব্যানার্জিকে ক্লাবে টাকা দিতে হচ্ছে কেন? ক্লাব সুন্দর বলেছেন, সুন্দর বলেছেন। আপনাকে জন ক্লাবে দেখছি আমরা বলে দিচ্ছি কেন টাকা দিয়েছে। ভোটের আগে শাড়ি বিতরণ, উনি প্রশ্নটা করুন। ভোটের আগে চাল বিতরণ, আমরা দেখছি ভোটের আগে কম্বল বিতরণ। এগুলো কেন? উন্নয়ন। ক্লাবে টাকা দিচ্ছে কেন? ক্লাবে টাকা দিয়েছে কেন? সুন্দর কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন। ক্লাবে টাকা দিচ্ছে কেন? জন ডিউই বলেছিলেন ক্লাব ইজ দ্য মিনিয়েচার ফর্ম অফ দ্য সোসাইটি। ক্লাব হচ্ছে সমাজের ক্ষুদ্র একটা ক্লাব। এক মিনিট একটা ক্লাব, আমি উত্তর দিচ্ছি, ওই এলাকার, ওই টেরিটরির সংস্কৃতি, ওই টেরিটরির শিক্ষা, ওই টেরিটরির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নাচ গান, কবিতা আবৃত্তি, খেলাধুলো একটি ক্লাবের মাধ্যম দিয়ে পরিচালিত হয়। তাহলে ছোট ছোট স্তরে যদি কাজ করতে হয়, ছোট ছোট ব্রাঞ্চ, মিনিয়েচার ফর্ম কাজ করতে হয়, ক্লাবগুলোর টাকা দিতে হবে। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি একটা। পেশাগতভাবে আপনি একজন শিক্ষক, পেশাগতভাবে আমি আক্রমণ করবেন না, আমি বলছি বলুন। আমি একজন শিক্ষক। আমরা যেটা বলছি, আজকে ওয়েস্ট বেঙ্গলের পরিকাঠামো যে শিক্ষা আমরা দিই, তাতে আপনি আমার সবার দায়বদ্ধতা আছে কর্মের জায়গা থেকে। কিন্তু পশ্চিমবাংলায় 37,000 ক্লাবকে 50,000 টাকা করে যেটা দিল, তার পরিবর্তে প্রাইমারি শিক্ষক হিসেবে বলছি, প্রাইমারি স্কুলগুলো যেভাবে ঢুকছে ডিউ টু ইনফ্রাস্ট্রাকচার, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, সেখানে যদি ডিএনএ পার্সোনাল ব্যাপার আমি ছেড়ে দিলাম, 37,000 ক্লাবকে 50,000 টাকা না দিয়ে 74,000 স্কুল আছে, যদি 25,000 টাকা করে স্কুলগুলোকে দিয়ে একটা করে কম্পিউটার আনতো, তাহলে কিন্তু সামাজিক পরিবর্তন হতো। সুন্দর কোয়েশ্চেন করেছেন, শিশুদের অনেক এগিয়ে নিয়ে যেতে। আচ্ছা, এটা আমি এই প্রশ্নটা খুব সুন্দর করেছেন। আপনি অনেকদিন থেকে চাকরি করছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। আপনি 2011 সাল আর 2000 আজকের 19-20 সালে, এই 7 বছর 8 বছর 9 বছর 10 বছর, এই 10 বছরে আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার এলাকার স্কুল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়নি? বিল্ডিং থেকে শুরু করে, আপনার আগে কোন বিল্ডিংয়ে আমরা ক্লাস করতাম? প্রত্যেকটা স্কুলের বিল্ডিং কি ছিল? কোন বিল্ডিংয়ে আমরা ক্লাস করতাম? তার চেয়ার টেবিল, তার টিচিং লার্নিং মেটেরিয়ালস, বাচ্চাদের বই দেওয়া থেকে শুরু করে, জুতো দেওয়া থেকে শুরু করে, সাইকেল দেওয়া থেকে শুরু করে টোটাল ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটু শুনতে হবে। আমরা তো নিচে বিল্ডিং এর জন্য আমরা পড়াশোনা করতে যাই না। বিল্ডিং একটা পার্ট অফ দা পার্ট, আমরা ভালো মেইন পার্ট। বিল্ডিংটা মেইন পার্ট, গৃহ। সুন্দর ঘর, বিল্ডিংটা হচ্ছে একটা বিদ্যালয়ের গৃহ। বলতে দিতে হবে দাদা, শুনতে হবে আপনাকেও। দাঁড়া। এবার আমাদের বক্তব্য যে বাচ্চারা স্কুলে যায়, কি করতে যায়? পড়াশোনা করতে যায়। একদম। আমরা পড়াশোনার হালটা কি দেখছি? বিহার, ইউপি থেকে আমাদের সাক্ষরতাটা বেশি। আপনাদের রাজ্য তো, আপনার আদিত্য যোগী, আপনাদের রাজ্য, আপনার দেশের, আপনারা যেটা, আপনি যে কাজ করেছেন, আপনার মুখ্যমন্ত্রী তো ওখানে আছে, আপনার বিজেপির মুখ্যমন্ত্রী তো, তারা কি করলেন? এটা কোথায় যাবেন না, কথা বিজেপি মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী আমাদের সকলের। আজকে মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী, বিজেপি পরিচালিত। আরে দাদা, কথা শুনতে হবে দাদা, তাহলে আমাদের বলতে হবে না, আপনি বলবেন আমরা শুনবো। আচ্ছা, আপনি বলুন। ধান গাছে গম হবে না? না অবশ্যই, এই তো আমার কথা। যেমন সরষে চারা মানে হ্যাঁ, ধান গাছে গম হবে না। একদম মমতা ব্যানার্জি যেমন সরষে চারা ছড়িয়েছিলেন, ভেবেছিলেন ধান হবে, সেটা তো আর হয় না। দাঁড়ান, আমার স্কুলের ব্যাপারটা বলতে দিন। 3-4টে অবজেকশন আমার স্কুল নিয়ে। দাদা, স্কুল নিয়ে কথা বলুন। স্কুল নিয়ে বাচ্চাদের আজকে স্কুলের পরিস্থিতি কি? আমরা দেখছি স্কুলের পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত শুধু মমতা ব্যানার্জির বিজ্ঞাপন।
একটা কখনো কখনো কন্যাশ্রীর একটা বালা, তাতে মমতা ব্যানার্জির বিজ্ঞাপন। আমরা দেখছি স্কুলে, যেটা জীবনে আমরা দেখিনি, যে বাচ্চাদের অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবি, যেটা আমাদের টাকিতে স্কুলে হয়েছে। আমরা এগুলো এক্সপেক্ট করি না, জয় বাংলা মার্কস, এগুলো কি বাচ্চাদের মধ্যে এটা কি ছড়ানো? স্কুলে যে বিল্ডিং গুলো হয়েছে সে তো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দিয়ে হয়নি, এগুলো সর্বশিক্ষা মিশনের টাকা দিয়েছে। আমি একজন স্কুলের প্রধান শিক্ষক, আমি জানি এগুলো সর্বশিক্ষা মিশনের টাকা, এশিয়ার অ্যালটমেন্ট হয়, এখানে পশ্চিমবাংলার ফান্ড থেকে টাকাটা যায় না। আমরা শুনি এখন একটুকুনি এখানেই বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথায় আছে আমি জানি না, আমি দেখিনি, যদি কোথাও থাকে ভুল হয়েছে, কিন্তু হ্যাঁ আমি দেখিনি, আমি বহু জায়গায় দেখেছি, আমি দেখিনি কোনো সরকারি অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকাটা এটা কোনো ভুল কাজ নয়। কেন? কারণ উনি মুখ্যমন্ত্রী, আজকের কন্যাশ্রী বা যে সাহায্য উনি করেছেন, আজকের খুব খুব আমি 2011 সাল আমি বলিনি তখন আমি চুপ ছিলাম, বলতে চাইছিলাম, তাহলে আমি বলিনি। কথা হচ্ছে যে আমি 2006 সাল থেকে 2011 সাল আমি দেখেছি, যখন চকপাল্লি স্কুলে চাকরি করতাম, আমি দেখেছি 6, 7, 8 মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। আজকে 2011-12 সাল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববন্দিত পুরস্কার দিয়েছে কন্যাশ্রীর জন্য। কন্যাশ্রী যে 25,000, এটা খালি 25,000 টাকা নয়, এটা একটা প্যারামিটার। এটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কে একটা মেয়ে যেন বিয়ে না হয়, এটা হচ্ছে অপুষ্ট সন্তান জন্মলাভ না করে, এটা হচ্ছে সুস্থ সমাজ গঠন। এটা সেই 25,000 টাকা ইন্সপিরেশন। যে আন্দোলন শুরু করেছিলেন বিদ্যাসাগর, যে আন্দোলন শুরু করেছিলেন আমাদের রামকৃষ্ণ, যে আন্দোলন শুরু করেছিলেন রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, নারী মুক্তি, নারী স্বাধীনতা, তারই পূর্ণ প্রকাশ করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ভাবতে পারবেন না 0.8% ছিল শিশু মৃত্যুর হার, আজকের মাত্র 50% ওয়েস্ট বেঙ্গলে। তাই কন্যাশ্রী একটা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নাও হতেন, শুধু এই কন্যাশ্রী প্রকল্পটা করতেন, ওনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকতো, খালি কন্যাশ্রী প্রকল্পের জন্য, খালি কন্যাশ্রীর জন্য। এবং এমন ভাবে কাজ করেছেন, বিদেশ থেকে তাকে পুরস্কার দিয়েছে তারা। সেই নারী মুখ্যমন্ত্রীর এরিয়ায় নারীরা ধর্ষণ হচ্ছে, কোনো বক্তব্য নেই। গতকাল আমরা দেখলাম একজন শুধু বিজেপি কর্মী, তার মাকে নির্যাতন করে মারা হলো, সে মারা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই। পটাশপুরে কাটারে নিয়ে দাঁড়িয়ে আছে। নন্দীগ্রামে বিজেপি কর্মীর বউকে ধর্ষণ করা হলো, সে নিয়ে একজন নারী মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। সবার ঊর্ধ্বে উনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদেরও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে এক্সপেক্ট করব যে নারীদের রেট বেঁধে দেবেন না। ধর্ষণের দাদা আমরা চরিত্র নিয়ে কথা, আমরা যখন পার্ক স্ট্রিটে দেখেছিলাম, উনি পার্ক স্ট্রিটের মহিলাকে, শুনুন, তার চরিত্র নিয়ে বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি, শুনুন, ধর্ষণ একটা, আমি ধর্ষণটা আপনার উত্তর দিয়ে দিই। ধর্ষণটা হচ্ছে একটা, আমার যেটা মনে হচ্ছে, ধর্ষণ যারা ধর্ষণ করে এটা একটা সামাজিক একটা ব্যাধি, মানসিক রোগ। যদি রাজনৈতিকভাবে লাগান, তাহলে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, আপনার শাসিত রাজ্য দিল্লি সবার উপরে থাকবে, সে দায় কিন্তু ভারতীয় জনতা পার্টির উপরে চাপবে। দিল্লি, উত্তরপ্রদেশের শাস্তি আমরা দেখেছি, কিন্তু কামদেনির শাস্তি আমরা এখনো দেখিনি। তো রাহুল গান্ধীকে ফেলে দেওয়া, দেখলাম তো পিটিয়ে দেওয়া। আমরা পার্ক স্ট্রিটের নারীকে দেখেছিলাম যে তিনি একদম তার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, আমরা এটা এক্সপেক্ট করি না। আর একটা কথা বলি, আপনারা চাকরি নিয়ে কিছু বলুন। যেখানে বেকাররা চাকরির জন্য রাস্তায় দাঁড়িয়ে, সেখানে মমতা ব্যানার্জি আহারে বাংলা করেছিল, আমরা ভুলে গিয়েছি সেটা। একটা কথা বলি, আপনি চাকরির কথা বলছেন, আপনার সব সেক্টর তো বিক্রি করে দিচ্ছেন, আপনারা চাকরি দেবেন কোথায়? দাঁড়ান 1 মিনিট, আপনি ওই আলু আর আলু বকরা এক করবেন না। বিক্রি আর বিলগ্নীকরণ আপনি আমার থেকে ভালো বেশি বোঝেন। বিলগ্নীকরণ আর বিক্রি এক নয়। আর এগিয়ে বাংলা, আপনি বলছেন মমতা ব্যানার্জি কন্যাশ্রীতে পুরস্কার পাওয়া উচিত, আপনি বলছেন ইন্সপিরেশন, ইট ওয়াজ গ্রেট, পেয়েছে, ঠিক আছে, উনি আরও পুরস্কার পাওয়ার যোগ্য, কেন সেগুলো পাননি? এই যে নারীদের ধর্ষণের রেট বেঁধে দেন এগিয়ে বাংলা, উনি যে 1,92,00,000 টাকা লোন নিয়ে শুরু করেছিলেন, আজকে 3,96,00,000 টাকা দেনা এগিয়ে বাংলা।
এইসব ক্ষেত্রে উনি এগিয়ে আছেন। এই যে ভাতা দেন, এগিয়ে বাংলা ভাতা দিয়ে সব চুপ করে রেখেছেন। উনি সংখ্যালঘু তোষণ করে চুপ করে রেখেছেন। তাদের উন্নয়ন কই, চাকরি কোথায়? অমর্ত্য সেন সব বলেছেন। দাদা এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করছেন, আমরা ভোটের কিছুদিন আগেই কিন্তু দেখেছি দুয়ারে সরকার। তাহলে এতদিন রাজ্য সরকারে যারা দায়িত্বে সামলিয়েছেন তারা কি সঠিকভাবে কোনো জায়গায় দায়িত্ব সামলাননি, সেরকম কোনো পজিশন এসেছে? বুঝতে পেরেছি আপনার কথা বলি। তার মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিচ্ছে, মানে আপনারা আসলে দেবেন না তো? ভাতা দেবো কেন? দেবেন না তো? আপনারা আসলে বার্ধক্য ভাতা দেবেন না তো? বার্ধক্য ভাতা দেবো। আপনারা আসলে বার্ধক্য ভাতা দেবেন না তো? ঘোষণা করেছিল আপনাদের ইফতারে কিন্তু ঘোষণা। তাহলে বলছেন আপনি এক্ষুনি বললেন ভাতা দিচ্ছে, বেকার ছেলে আপনি বললেন তো ভাতা দিচ্ছে, দেব না। আরে আমরা ক্ষমতায় আসলে দেব না, দেব না, কন্যাশ্রী দেব না, কিছু দেব না। আমরা এসএসসি হয়নি, আমরা চাকরি দেব না লোকে, সেখানে তো আমরা চাকরি দেব। ইমাম ভাতারা দেবেন, আপনারা ক্ষমতা আসলে চাকরি দেবেন, ভাতা দেবেন না। ভাতা বার্ধক্য ভাতা দেবো, বিধবা ভাতা দেবো। তাই তো দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, আর হচ্ছে হ্যান্ডিক্যাপ পেনশন, এই ভাতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি দেবেন এটা আসলে? আচ্ছা, নভেম্বরে তো রেশন আপনারা তুলে দিয়েছেন, আমাদের রেশন দেওয়া চলছে, ইট ওয়াজ ডিক্লেয়ার্ড, তার মানে এই সময় দেব। হাত দেবেন না বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, মানে আমরা আসলে না তো দিচ্ছে, যেখান থেকে দিচ্ছে। 28 টাকা চাল আমরা কেন্দ্র দিচ্ছে, আর 2 টাকা বেনিফিশিয়ারি দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ইনভেস্ট করছে 1 টাকা তো দিচ্ছে না, 28 টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আপনারা আসলে দেবেন না তো? কেন দেবেন? প্রকল্প খারাপ তো, পেট্রোলের দাম ফালতু জিনিস দেবেন না আপনারা। পেট্রোলের বেস্ট প্রাইস, আর চাকরি বেস্ট প্রাইস হচ্ছে 28 টাকা। আমরা টু দ্য পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানবেন তো? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানবেন না? আবাস যোজনায় আপনারা কত দিচ্ছেন? আবাস যোজনায় আপনারা কত দিচ্ছেন? আবাস যোজনা কত দিচ্ছেন? আচ্ছা, না, এক মিনিট ম্যাডাম, এক মিনিট। বেটি বাঁচাও বেটি পড়াও, আচ্ছা 1 মিনিট, প্রকল্প, দুর্দান্ত প্রকল্প। না, একটু বলে নি ম্যাডাম, একটু বলে নি। দুজনকেই বলার সুযোগ দেবো। বেটি বাঁচাও বেটি পড়াও। হ্যাঁ, বেটি বাঁচাও বেটি পড়াও, আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা জানেন না, সত্যি জানেন না। বেটি বাঁচাও বেটি পড়াও এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। নরেন্দ্র মোদী, আমি শুনেছি নরেন্দ্র মোদী বলেছিলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই 1 মিনিট বলেনি, আমি যে টাকাটা বরাদ্দ করলাম এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে সচেতনতামূলক প্রোগ্রাম। এখান থেকে ডিরেক্ট বেনিফিশিয়ারি কিছু পাবে না, এটা উনি বলেছিলেন যে এটা অ্যাওয়ারনেস। যেমন ডেঙ্গু প্রোগ্রাম, ডেঙ্গুতে তেল দেওয়া হবে, মেশিন দেওয়া হবে, আবার একটা টাকা দেওয়া হয় অ্যাওয়ারনেসের জন্য, স্টুন, ব্যানার, এইগুলো দেওয়া হবে। নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এটা অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম, এখান থেকে বেনিফিশিয়ারি টাকা পাবেন না, এটা প্রচার হবে। ইউপিতে পায় না, কোন স্টেটে পায় না। দাদা, আমরা এই আলোচনায় থাকবো। যদি আপনাদের টাকা হয় তাহলে কোন স্টেটে পায় না। কোন ভারতবর্ষের কোন স্টেটে পায় না কেন? যদি কেন্দ্রীয় সরকারের টাকা হয় ভারতবর্ষে কোন পায় না কেন? আবাস যোজনায় বলবো, আবাস যোজনা বলুন। আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাতে কেন কাটমানি নিচ্ছে সেটা নিজে মুখ্যমন্ত্রী স্বীকারোক্তি দিয়েছেন। আবাস যোজনার এককালীন টাকা যায়, সেই টাকা ঢোকার সময় 1000 টাকা করে তাদেরকে আবার ওই ফটো তোলার জন্য টাকা নেওয়া হচ্ছে, কাটমানি কেন? দ্বিতীয় কথা, আবাস যোজনা যদি প্রধানমন্ত্রীর হয় তাহলে দিদি কেন বলছে আমি এত লক্ষ লোকের বাড়ি দিয়েছি? ম্যাডাম, আবাস যোজনার টাকার স্ট্রাকচারটা বলুন না। আবাস যোজনার স্ট্রাকচারটা বলুন, আবাস যোজনার স্ট্রাকচারটা বলুন, আগে আবাস যোজনা শেষ করুন। আবাস যোজনার স্ট্রাকচারটা বলুন। কেন্দ্রীয় সরকার কত টাকা দেয়, রাজ্য সরকার কত টাকা দেয়? 1 মিনিট দাঁড়ান, বেনিফিশিয়ারি কত টাকা দেয়, পৌরসভা কত টাকা দেয়, কাইন্ডলি বলুন। বলুন না ম্যাডাম, কি কথা বলবেন ম্যাডাম? আবার আপনারা যেটা বলছেন সেটা কি লিগ্যাল কথা? হ্যাঁ ম্যাডাম, আমাদের, আমি একটা কথা বলি, আপনি গুগলে যান তো, আমাদের একটু গুগলে গিয়ে বলুন যে আবার, ঠিক আছে, আপনি এক্ষুনি গুগল সার্চ করুন, করে বলুন যে পিএমওয়াই আবাস যোজনা হাউজিং ফর অল প্রকল্প কেন্দ্রীয় সরকারের শেয়ার কত।
স্টেট গভর্নমেন্টের শেয়ার কত, মিউনিসিপ্যালিটির শেয়ার কত, বেনিফিশিয়ারি মানে যিনি পাচ্ছেন পুরো না। আমি আপনি ক্লিয়ার করছি, ক্লিয়ার করে দিচ্ছি, শুনুন না, জানেন না শুনুন, আমি বলছি শুনুন, শুনে নেন। হ্যাঁ জানেন, তাহলে আপনি বলুন না, আমাকে বলতে দিন। আমি যেটা বলছি আমি তো মানে অন ক্যামেরা বলছি, কে কত টাকা দিচ্ছে, তাহলে আপনি বলতে পারবেন কি কে কত টাকা দেয়? তাহলে বলুন। ব্যাস, আমি বলছি কি দিচ্ছি, আমি ক্লিয়ার করছি আপনাকে, আপনি জানেন না, আমি ক্লিয়ার করছি। পেট্রোলে আমি বলছি কেন্দ্রীয় সরকার দিচ্ছে কত টাকা, কে কেন্দ্রীয় সরকার। স্যার স্যার একটু শুনে নিন। হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো হবে, বলুন। এটা এটা সবারই ভালো হবে, এটা আপনারাও বলতে পারবেন। ওনাকে বলতে দিন, তারপর আপনি তো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, আপনিও বলতে পারবেন যে আমরা কত টাকা দিচ্ছি, সেটাও তো আপনার মানে গর্ব। যিনি ঘরটা নিচ্ছেন আবাস যোজনার মাধ্যমে, অর্থাৎ বেনিফিশিয়ারি, তিনি দেন 25,000 টাকা যুক্ত। এক মিনিট, আমি কি নিয়মটা বলছি, কে কোথার থেকে কী করছে সেটা আমি তো আপনাকে বলছি না, আমি নিয়মটা বলছি, যেটা রুলসটা বলছি। যিনি ঘর পাচ্ছেন তিনি দিচ্ছেন বেনিফিশিয়ারি শেয়ার, তাকে 25,000 টাকা দিতে হয়। গেল, যেখান থেকে দিচ্ছে টাকা, অর্থাৎ যে সংস্থা, মিউনিসিপ্যালিটি, লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, তাকে দিতে হয় 17,000 টাকা। মানে একটি ঘরের জন্য টাকি পৌরসভা একটি ঘর পায়, টাকি পৌরসভাকে 17,000 টাকা দিতে হয়। প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকার 1.5 লক্ষ টাকা দেন, আর 1,73,000 টাকা স্টেট গভর্নমেন্ট দেন। এই টোটাল 3,68,000, হ্যাঁ 1.5 লক্ষ টাকা দিচ্ছে তো। আমি তো অস্বীকার করছি না, আমি তো অস্বীকার করছি না, 1.5 লক্ষ টাকা দিচ্ছেন। পেট্রোলের বেস্ট প্রাইস কত? আজকে দিদি জিএসটি চিৎকার করছেন, সুন্দর তত লাভ হবে সুন্দর স্যার। 28 টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকার বলেছে যে পেট্রোলের বেস্ট প্রাইস, 18 টাকা কেন্দ্র পাচ্ছে, আর রাজ্য পাচ্ছে 38 টাকা প্লাস, কোট অ্যান্ড কোট 38 টাকা প্লাস। তা উনি তো চিৎকার করবেন, ওনার প্রফিট বেশি, যত জিএসটি চিৎকার তত প্রফিট। সুন্দর বলেছেন, এক্ষুনি গুগল সার্চ হবে। পেট্রোলের ক্রুড অয়েল বেস্ট প্রাইস আপনি যেটা বলছেন 28 থেকে 32 টাকা, কখনো 28, কখনো 29, কখনো 30, হ্যাঁ 28 থেকে 32 টাকা। স্টেট গভর্নমেন্ট পায় 36 থেকে 42 টাকা। এটা আপনি বললেন, ভুল বললেন না, এটা আপনি ভুল বলছেন। আমি আপনাকে দেখাবো স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার পায় পার লিটার থেকে 16 থেকে 18 টাকা, আর কেন্দ্র সরকার 36 থেকে 42 টাকা। উল্টো বলছি না, আমি ঠিক বলছি। তথ্য দেখান, আমি আপনাকে দেখাচ্ছি। তথ্য আপনাকে দেখানো হবে, আপনি পরে তথ্য আপনাকে দেখানো হবে। 28 টাকা বেস্ট প্রাইস ঠিকই বলেছেন, হ্যাঁ, আর ওটা ভ্যারিয়েশন হয়, 28 থেকে 32, ঠিক। 16 থেকে 18 টাকা কেন্দ্র পায়, রাজ্য পায় 38, 16 থেকে 18 রাজ্য পায় 16 থেকে 18 টাকা। ভুল বলছেন। আচ্ছা সবই ঠিক আছে, সব কিছুর বুদ্ধে গিয়ে আমরা শুধু চেঁচামেচি করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের যেটা বক্তব্য হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমাদের চিন্তা, আমাদের বেকারকে চাকরি পেতে হবে, মানে প্রত্যেকেরই মেয়েদের সুরক্ষা নিতে হবে, এগুলোই তো আমাদের চাওয়া। দিদি, আমরা যদি প্রশ্নভিত্তিক আলোচনায় ফিরি, হ্যাঁ তথ্যভিত্তিক করুন, শুধু চেঁচামেচি। আমরা দুয়ারে সরকারে ছিলাম, যে দাদা দুয়ারে সরকার, আমরা ভোটের কয়েক মাস আগে দুয়ারে সরকারের ইমপ্লিমেন্টেশন দেখলাম, তো কেন হঠাৎ করে দুয়ারে সরকারের দরকার হয়ে পড়লো? সেখানে কি তাহলে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে কোনো তলার কিছু মানুষ বা কিছু? সুন্দর বলেছেন। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, আপনি সারা বছর পরীক্ষা ঠিক আগে আবার পুরো বইটা রিভাইজ দেন কেন? তার মানে কি সারা বছর পড়াশোনা করেননি? পুরো বইটা রিভাইজ দেন আপনাকে লাস্ট চেক করে নেওয়ার জন্য কোথায় কোথায় আমার ঘাটতি ছিল। একটা জিনিস চলতে গেলে ঘাটতি হয়। আপনার অপারেশন করলো, ডাক্তার ছেড়ে দিল, একবার ফাইনাল চেক আপ কেন করে? তার মানে কি অপারেশন ভুল ছিল? তাহলে আপনার প্রশ্নে আপনার উত্তর। তাহলে দীর্ঘদিন ধরে যে প্রসেসটা চলেছে সেটা ঠিকঠাক চলেছে বলছেন? সেইটা চেক আপ করার জন্য দুয়ারে সরকারে দেখা গেল কিছু কাজ বাদ ছিল, আধিকারিককে দিয়ে সেগুলো করা চেকিং। যেমন আমরা পুরো বই সারা বছর টিউশনি পড়ছি, লিখছি, মুখস্থ করছি, পরীক্ষা দেওয়ার আগে একবার চেক করে নিন। তার এক মাসের মধ্যে বলেছিলেন 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি শুনিনি, এক মাসের মধ্যে বলেছেন। তারপরে এখন আগে দেখে নিলেন যে 90% কমপ্লিট হয়েছিল কিনা। এখন আমাদের একটা প্রশ্ন আছে, যেখানে হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে দেখছি এক একটা অনশনে বসছে, কখনো আইনজীবী, কখনো ডাক্তার, মানে যা চাইবে অনশন। কিন্তু মমতা ব্যানার্জি তাতে নারাজ, উনি পাত্তাই দেন না তাদেরকে।
একদমই পাত্তা দেয় না। কিন্তু ইস্তেহারের দিন উনি আবার ঘোষণা করলেন তাদের জন্য এই হবে, ওই হবে, সেই হবে। তা আমরা এই প্রলোভন, দুবার ন্যাড়া বেলতলায় গেছে, তিনবার কি আমরা ন্যাড়া বেলতলায় যাবো? এটা দিদি এই প্রসঙ্গে যদি বলি, আজকের কোটি কোটি কৃষক যারা আমাদের খাবার দেয় তারা অনশনে বসে আছে, তাদের কথা বলছেন না। পশ্চিমবঙ্গের কৃষক নন তো, আপনার রাজ্যে উত্তরপ্রদেশ, হরিয়ানার কৃষক, আপনার রাজ্যের কৃষক বসে আছে, যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে, যেখানে ডাবল ইঞ্জিন চলছে। সংখ্যালঘু করেন সেই মাদ্রাসার টিচাররা রাস্তায়, আপনি নিজেরা জানেন সরকারি চাকরি করেন, ডিএ পান, আজকে কোনো মানে ছেলে মেয়ের চাকরি নেই, আর অগণতিক বাচ্চা কাচ্চা কারি টাকা তাদের বাবা মা দিয়ে রেখেছে, চাকরি পাবে সেই আশায় কাটমানি দিয়ে রেখেছে। কাদের দিয়ে রেখেছে? এগুলো আমাদের জানা নেই, এইগুলো আমাদের জানা নেই। এবং শুনেছি সে নাকি বিশ্বজিৎ কেলেঙ্কারির নাকি নায়ক হচ্ছে, নাকি বিশ্বজিৎ কুণ্ডু। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যা যা পেয়েছেন 12 আনা পাঠিয়ে দেবেন, 4 আনা আপনার জন্য রেখে দেবেন। এটা প্রকাশ্যে টিভিতে আমরা দেখেছি। পেট কেলেঙ্কারির নাকি যদি হয় সেটা আপনারা বলছেন আপনার কাছে, আর আপনার কাছে নেতারা জড়িত। আপনারা কি বললেন কথা? এই যে যাবতীয় কেলেঙ্কারিগুলো, তাতে তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে জড়িত? অবশ্যই, সে তো দিদি বলছেন ফেরত দিন। দিদি কাটমানি খেও না। সম্ভব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা করতে গেলে যে এডুকেশন লাগে, আত্মসমালোচনা করতে মানসিক লাগে, আত্মসমালোচনা করতে গেলে যে মানসিকতা লাগে, সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তাই নিজের দলের কর্মী বলছে যদি কত খেয়েছে। আচ্ছা দাদা, আমরা এখানে এতটাই মানে স্পষ্ট কথা বলতে পারেন, যেখানে প্রধানমন্ত্রীকে তুই-তুকারি করতে পারেন, যেখানে যুক্তরাষ্ট্রীয় আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী কেন্দ্র একটা টাকা অ্যালটমেন্ট করে, রাজ্য আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মানুষের উন্নতি ঘটায়, সেখানে নিজের নামে চালাতে পারেন, যেখানে প্রধানমন্ত্রীকে দাঁতে মানে সেই মিষ্টির সঙ্গে কাপড় ভরে দিয়ে ভেঙে দেবো দাঁত বলতে পারেন, আরে তুই কি আমার টাকা দিয়েছিস আমি তোকে হিসাব দেবো বলতে পারেন, হরিদাস পাল কথাটা বলতে পারেন। এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দিদি আমরা এখানে বাগযুদ্ধে শামিল হয়েছি, কিন্তু কদিন আগেই দেখলাম হোলিতে তৃণমূলের এক তাবড় নেতার সঙ্গে বিজেপির যারা প্রতিনিধি, যারা মনোনীত প্রার্থী, তারা কিন্তু হোলি উদযাপন করছে সৌজন্যবোধ। তাহলে কি কোথাও না কোথাও মনে হয় না যে রাজায় রাজায় যুদ্ধ করে আর উলু খাগড়ার পান যায়? তাহলে বিজেপিও কি কোন রকম ভাবে তৃণমূলের দিকে হেলে যাচ্ছে তারা? স্যার 1 মিনিট একটু কথা বলবো, আমি একটুকুনি 1 মিনিট কথা বলবো। আমি একটু স্যারকে দেখাবো, আমি গুগল থেকে বার করলাম, যদি পারেন একটু গুগল সার্চ করে লিখুন শেয়ার অফ অয়েল স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, একটুকুনি লিখুন। হ্যাঁ পেট্রোল লিখুন, আপনার মোবাইলে লিখুন যে শেয়ার অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফ পেট্রোল। হ্যাঁ আমি বার করে দিয়েছি, আর আপনি বার করুন, ওয়ান ক্যামেরা দেখাবো। আমাদের একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলুন। যেটা মুখ্যমন্ত্রী মানে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন বহিরাগত, মানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আসুক, আমাদের রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসুক, আমাদের অন্য কোনো মানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, যেহেতু ওনারা সরকারে আছেন, তারা বহিরাগত। তাহলে ওনারা যদি বহিরাগত হয়, তাহলে তেজস্বী যাদবকে, তাহলে আমাদের হচ্ছে ওনাদের যে এখন কথা মানে ওনাদের যুক্তিদাতা প্রশান্ত কিশোরকে, ওনারা বহিরাগত নন? আমাদের ছেলেমেয়েরা যখন বাইরে চাকরি করতে যাবে, তাহলে কি তারা বহিরাগত হিসেবে প্রমাণ হবে? আমাদের নেতারা, আমরা বেশিরভাগ তৃণমূলের নেতাকে দেখছি, তারা চিকিৎসা করতে গেলে ভেলোরে যায়, তাহলে কি তারা বহিরাগত? তখন তাদের চিকিৎসা দেওয়া হবে না? দিদি এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এইটা দেখছি, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে এখনো বিজেপি কি কেন ঠিক করতে পারলো না? সব আমাদের নেই, আমাদের একটা পোস্ট, আর সবাই ল্যাম্প পোস্ট না তো, আমাদের সবাই পোস্ট। সবাই মুখ্যমন্ত্রী না, সবাই মুখ্যমন্ত্রী অবশ্যই, মানে দল যাকে ডিসাইড করবে সে। একটা জিনিস বুঝছেন না কেন? না 1 মিনিট দিদি 1 মিনিট, আমি বলছি, উত্তর দিচ্ছি। আচ্ছা একটা জিনিস বুঝবেন তো, আরে রাজ্যে সুপ্রিমো হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, একটা প্রভিন্সের তিনি মুখ্যমন্ত্রী, ভুলে যাবেন না। আর স্টেটের বাইরে তার কিচ্ছু নেই। আর আমাদের সর্বভারতীয় দল এবং ইনফ্রাস্ট্রাকচার আছে অল ইন্ডিয়া, তাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তারা আসা যাওয়া করবে, তাদের বহিরাগত বলা ঠিক না। তারা ঠিক করবে যে এই রাজ্যে কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী হবে, কে চিফ সেক্রেটারি হবে, কি না হবে, মুখ্যমন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দেবে। সুতরাং মুখ্যমন্ত্রী কে হবে সেটা স্টেট আমাদের ফাদার আছে, ওনাদের তো ফাদার নেই। একটা আঞ্চলিক দল, তারা নাকি সর্বভারতীয় সভাপতি, এই জন্য কোফি আন্নান
এই যেন কোফি আন্নান সর্বভারতীয় সভাপতি মানে বিশ্ব। আচ্ছা আমি কি বহিরাগত বলবো? বহিরাগত থাইল্যান্ডের বৌমা সোনা বৌদি আছে না, থাইল্যান্ডের বৌমা সোনা বৌদি, তিনি বহিরাগত থাইল্যান্ডে। ওই হচ্ছে বহিরাগতটা বলবো আমরা। টাইম কিন্তু আমাদের হাতে খুব অল্প, আমরা সরাসরি চিন্ময়দার কাছে যাব। চিন্ময়দা, বহিরাগত থাইল্যান্ডের বৌমা, থাইল্যান্ডের বউ সোনা বৌদি যিনি আছেন উনি তো বহিরাগত। উত্তরটা দিই যদি আপনারা বলেন টাইম হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই উত্তর দেবেন, তো উত্তর দিতেই। বহিরা না টাইম বলেছিল হয়ে গেছে বলছে আর কি। ভারতবর্ষের মধ্যে যারা আছে তারা বহিরাগত না, রোহিঙ্গারা যারা আছে খালা বলে ডাকে তারা বহিরাগত না। বহিরাগত কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগত, ঠিকই বলেছেন। বহিরাগত মানে বাইরে থেকে আগত নয়। বহিরাগত ভারতবর্ষ একটা দেশ, সেখানে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য, ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল আসতে পারেন, কিন্তু এই প্রথম দেখলাম ডেলি প্যাসেঞ্জারই করছে, এর আগে এরকম কিছু করেননি। সে যাকে অবশ্যই আসুন তার জায়গা তিনি আসবেন ভোটের পরে আসবেন না, এখন তিনি আসবেন, আসুন আমাদের চাপ নেই। কথা হচ্ছে বহিরাগত বলা হচ্ছে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, মনন, খাদ্য, বাসস্থান, পোশাক, চিন্তা ভাবনাই বহিরাগত। তা বলছেন উনি, এটা আপনার অ্যানালিসিস, এটা আপনার অ্যানালিসিস। ওনারা তা খান না, খাদ্যে না। আমরা যে পোশাক পরি, উনি সে পোশাক পরেন না, পোশাকে বহিরাগত। আমরা হিন্দিতে কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা ওনারা বহিরাগত। কৃষ্টি, কালচার, সংস্কৃতি, মানসিকতা, মননে বহিরাগত। বলতো তো বহিরাগত গুন্ডারা আসছে, বহিরাগত গুন্ডারা আসছে, এটা কি কৃষ্টি কালচার আনছে? বহিরাগত গুন্ডারা বাসবাংলা আসছে। আমাদের অমিত শাহজিকে বলছেন বহিরাগত গুন্ডা। অমিত শাহজিকে বহিরাগত গুন্ডা যদি বলে থাকেন তাহলে উনি কেস করতে পারেন। এখন নির্বাচন কমিশনের আন্ডারে বলে দিলে কেস হবে। গুন্ডা বলছে, এবার ওটা বলে কেস করুন। যদি অমিত শাহকে বলে, অমিত শাহ কেন বলবেন? তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সে যাই হন না কেন। সংবিধান পূর্বে যা ছিলেন সে নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি না এগুলো বলা যায় না। নাদুস চেহারাটা আপনি দেখেননি? চেহারা তো কেন বলবে না? দেখুন না, এই দেখুন না, ভালো সুন্দর চেহারা। আপনি প্রথমেই বললেন পদ্মদের কি সুন্দর চেহারা, মানে মুখটা বুঝতে হবে না, বলতে হয়েছে ভালো তো প্রশংসা করছে। কৃষ্টি কালচার এটা প্রশংসা হয়েছে। বাইরের গুন্ডা দেখি, রোহিঙ্গারা খালারা ঢুকছে, তারা বাইরের গুন্ডা না। আর প্রধানমন্ত্রী বহিরাগত বুঝতে পারেছেন কি? আপনার যুক্তি মানলাম না, আপনাকে বলতে পারিনি, You are educated person and you know the meaning of বহিরাগত. It is your analysis. So it is not the analysis of the Supremo. It is not the analysis of Supremo. সেটা বলছি না। না, উনি ওটা বলতে চেয়েছেন, সেটা আপনি বোঝাচ্ছেন আমাদের। ইন্দিরা গান্ধী বলেছিল গরিবই হটাও, মানে গরিব মানুষ হটাও, সেটা ব্যাখ্যা হচ্ছিল গরিবদের হটানোর কথা বলেছিল। আচ্ছা শুনুন, ঠিক আছে, যেটা বুঝেছেন এডুকেটেড ভাবে সেটা উনি বলেননি, সাধারণ মানুষ সেটা বুঝেছে। উনি বলেছেন বহিরাগত স্বরাষ্ট্রমন্ত্রীকে, না বললে কোনোদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হতো না। উনি প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যখন গঙ্গা সফরে ছিল, সেখানে গো ব্যাক স্লোগান হয়েছিল তৃণমূলের, তাহলে সেটা নিশ্চয়ই বহিরাগত ভেবেছেন বলেই বলেছেন। এই আলোচনা আমাদের চলতেই থাকবে। আমরা একদম শেষ পর্বের দিকে এগোবো। কয়েকটা প্রশ্ন সরাসরি যাদেরকে শুধু তারাই উত্তর দেবেন। চিন্ময়দাকে প্রথম প্রশ্ন, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখনো একজনও নেই। যদি রাজ্যের বিধানসভা নির্বাচনে কোনো রকম ভাবে বিজেপি জয়লাভ করে, তাহলে এই মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে কি কোনো একটা আশঙ্কা থেকে যাচ্ছে না? এখন কথা হচ্ছে ক্যাপ্টেনলেস দল, হেডমাস্টারবিহীন স্কুল, সেনাধ্যক্ষবিহীন সেনা দলকে ক্ষমতায় আসবে, এটা স্বপ্নের ব্যাপার, অলিক দিবা স্বপ্ন, আকাশ কুসুম। যে দলে ক্যাপ্টেন নেই, কোচ নেই, যে স্কুলে হেডমাস্টার মশাই নেই, যে সেনাধ্যক্ষ নেই, চিফ নেই, সেখানে সেই দল ক্ষমতায় আসবে, এটা আকাশ কুসুম কল্পনা। গণেশবাবুকে প্রশ্ন আমার, বলুন। বিভিন্ন জায়গার বিভিন্ন তৃণমূলের নেতারা তারা কিন্তু বিজেপিতে জয়েন করেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাদের নিয়ে কিভাবে দুর্নীতি মুক্ত সোনার বাংলা গঠন করবেন? ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যদি একটা বিশ্বকর্মা ঠাকুরের ডাইস দেওয়া যায়, সেই ডাইসে ফেলে আপনি দুর্গা ঠাকুর করতে পারবেন না। তো তৃণমূল সরকারের একটা, তৃণমূল কংগ্রেসের একটা ডাইস আছে,
ওই ডাইজে থাকলে ওই কথা বলতে হবে, এই কাজ করতে হবে। শুভেন্দুবাবুরা বা সো কল্ড নেতারা যারা এসছেন তারা এই কথা বলছেন, ওনারা দম বন্ধ হয়ে যাচ্ছিল। দীনেশ ত্রিবেদীর মতো একজন শিক্ষিত IPS বলছেন দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা সেই দম বন্ধ অবস্থা থেকে দম নিতে, অক্সিজেন নিতে এখানে এসছেন। পরিচালনা হবে বিজেপির দ্বারায়, তারা আরেকটু শক্তি বাড়াবেন, যারা এসছেন তারা শক্তি বাড়াবেন, এবং এই যে শক্তি বাড়াবেন তারা বিজেপির যে সর্বভারতীয় পরিকাঠামো আছে, তাদের যে ন্যায় নীতি আছে, তাদের যে রুলস আছে, সেই নিয়মের মধ্যে থেকে তারা করতে পছন্দ করেছেন। সেই ওথ নিয়েই তারা এই পার্টিতে জয়েন করেছেন যে পার্টি আমাকে যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, আমি একটা ল্যাম্পপোস্ট আর একটা পোস্ট আর বাকি সব ল্যাম্পপোস্ট হতে রাজি না, এখানে আমাকে যে পোস্ট দেবে আমি সেই পোস্টে থাকবো। সেই জন্য তারা এসছে। তাহলে তারা কোনো দুর্নীতিতে যুক্ত থাকবে না? তারা দুর্নীতি যুক্ত থাকবে না, এটা আন্ডার জুরিসডিকশন, তারা বিচার করবে, আমরা তখন মেনে নেবো। যেই হোক, সে যেই হোক, কে তোয়ালে চাপা দিয়ে টাকা দিচ্ছে, কে সিগারেট খেতে খেতে টাকা নিচ্ছে, কে সারদার টাকা পকেটে পড়েছে, ওসব আমাদের বিষয় না। আমরা সমালোচনা করতে পারি, সেটা কিন্তু টাকাটা কিন্তু প্রমাণ হবে জুরিসডিকশন, আদালতের উপর ভরসা আছে। দিদির কাছে প্রশ্ন, দিদি, আদি নব্য বিজেপি বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব দেখা যাচ্ছে, হেস্টিংসে দেখেছি আমরা প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর। তো এই যে বসিরহাট সাংগঠনিক মহিলা মোর্চার সম্পাদিকা, আপনি কিভাবে সামলাচ্ছেন এই ব্যাপারটা? আমাদের কোনো সামলাতে হয় না তো, কারণ আমাদের আমরা দলে হেস্টিংসে দেখেছি যখন প্রশ্নটা করেছেন, আমাদের দলে গণতন্ত্র আছে, অতএব সবাই সবার মতো কথা বলার রাইট রাখে, আর সেটা আমাদের দল অ্যালাউ করে। মানুষ ঘরে যখন কথা বলার ধরন কি ওরকম হবে? না বলি সংসার, হ্যাঁ, এখন বাবা মা জন্ম দেয়, সবাই তো নিশ্চয়ই সুসন্তান জন্ম দেয় না, কেউ একটু উগ্র মেজাজ হয়, কারোর একটু অতগুলো উগ্র মেজাজ একসঙ্গে। এবার ঘটনা হচ্ছে যেখানে সেটা তো কন্ট্রোলে তো আমাদের দলই করবে, একদম কন্ট্রোলটা। তাহলে কোন জায়গায় কি কন্ট্রোল তো দলই করবে, কোন জায়গায় কি সেই জেলার যিনি দায়িত্বে আছেন তিনি কন্ট্রোল হারিয়ে ফেলছেন কোন রকম ভাবে? না, কখনো না। তাহলে তারা বাইরে এসে হেস্টিংসে, দল বড় হয়েছে, সবার মানে আকাঙ্ক্ষা আছে যে তারা হয়তো, হ্যাঁ, আকাঙ্ক্ষা আছে আমি এটা পেতে পারি, তারা সেইভাবে গেছে, কিন্তু সেটা দলই কন্ট্রোল করবে। আর উনি যেমন প্রথমে বললেন না যে আমাদের ক্যাপ্টেনবিহীন দল, তাহলে তো আমাদের কংগ্রেস এত বছর ধরে রাজত্ব করে এসেছে, আমরা দেখেছি আমাদের সরকার চালিয়েছে, তাহলে ওনারাও ক্যাপ্টেনবিহীন দল, ওখানে দিল্লিতেই কথা হয়, তাহলে আমাদের সেরকম দিল্লিতেই কথা হবে। আমাদের কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে মানে একজন রাজ্য সভাপতি হবে, কে একজন জেলা সভাপতি হবে, তার কন্ট্রোলার আছে তো আমাদের। ওটা নিয়ে তো তৃণমূলকে চিন্তা করার কোনো প্রশ্নই নেই। তাহলে আদি নব্যে কোনো দ্বন্দ্ব নেই, ওটা দলের সংগঠন, আমরা মনে করি না, এটা জাস্ট একটু খুঁটিনাটি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রদ্যুৎ দাকে আমাদের প্রশ্ন, আমাদের আজকের এপিসোডের শেষ প্রশ্ন। আমরা তৃণমূল ক্ষমতায় আসছে, আপনারা দাবি করছেন, ওদিকে দাবি হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। কোন রকম ভাবে মানুষ তৃণমূলের থেকে বিগত লোকসভা ভোটে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার কারণ কি? কোন রকম ভাবে কি এই নিচু তলার যে নেতারা, তাদের ওপরে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে মানুষ? না হলে কেন প্রত্যেকটা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী হিসেবে মনোনীত করে তাকে দেখিয়ে ভোট চাইতে হয়েছে? কারণ কোনো না কোনো জায়গায় কি প্রার্থীরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে? কি বলবেন? না, দেখুন, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে কোনো প্রার্থী তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কি হয়, মানুষ গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, সেই জায়গায় দাঁড়িয়ে নিচুতলার কর্মীরা কি করছে না করছে সেটা একদম গ্রাউন্ড লেভেলের ব্যাপার। কিন্তু যেহেতু সর্বভারতীয় দল, একটু আগে উনি বলছিলেন, সর্বভারতীয় দলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যেমনভাবে নেত্রীকে সম্মান দিই, নেত্রীকে প্রাধান্য দিই, একই রকমভাবে আমরা সব জায়গায় নেত্রীর মুখটাকেই আমরা ব্যবহার করে আমরা মানুষের কাছে পৌঁছাই। সম্পূর্ণভাবে আছে। আগামী 2রা মে মানুষ সেই আস্থাটা আছে কি নেই সেটা বিপক্ষের কাছে পৌঁছে যাবে। আমরা এই সঙ্গে সঙ্গে এই বাকযুদ্ধ আমরা শেষ করলাম। আমরা নজর রাখবো 2রা মের রেজাল্টের দিকে। তারপরে অবশ্যই আমাদের সঙ্গে আজকে যারা আছেন তাদের নিয়ে আবার আমরা আলোচনায় বসবো এবং যুক্তিতর্কে অংশগ্রহণ করবেন আপনারা সরাসরি আমাদের সঙ্গে। আপনারা এতক্ষণ দেখছিলেন P4 বাংলা টিভি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন P4 বাংলা টিভি, সবার জন্য।